নীলিমার বাবার মৃত্যুর পরে ওদের বাড়ির সমস্ত দায়িত্ব ওর কাঁধে চলে এলো। তাই সে একটা চাইনিজ ভেলে ঠেলা গাড়ি চালু করলো। নীলিমা রোজ চাটনি বানাতো আর নুডলসও ফ্রাই করত। সন্ধেবেলায় ঠিক 5টার সময় ও ঠেলা গাড়ি খুলে বসতো। দিদি, আমাকে একটা চাইনিজ ভেল দাও। আমাকে দুটো পার্সেল করে দাও। নীলিমার ভেলের ঠেলা খোলার সঙ্গে সঙ্গে গ্রাহকের ভিড় শুরু হয়ে যেত। নীলিমা এক এক করে সমস্ত গ্রাহকদের চাইনিজ ভেল দিত। দিদি, খুব ভালো খেতে, খুব মজার ছিল। কালকে আমরা আবার আসবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এসো। নীলিমার ঘরে বানানো চাটনি আর নুডলসের স্বাদ অন্য দোকানের থেকে একদম আলাদা ছিল, আর সেটাই ওর গ্রাহকদের পছন্দ হতো। কয়েক ঘন্টার মধ্যেই নীলিমার সব কিছু শেষ হয়ে যেত। তারপর ও বাড়ি ফিরে যেত। এই নাও মা, আজকের রোজগার। বাহ, আজকে তুই 600 টাকা রোজগার করেছিস। হ্যাঁ, আজকে চাটনি আর নুডলস বেশি বানিয়েছিলাম। ভালো, কাল থেকে এরকমই বেশি করে বানাস। ঠিক আছে মা। নীলিমা যত বেশি খাবারই বানাক না কেন, ওর ঠেলা খুলতেই সব কিছু শেষ হয়ে যেত। একদিন নীলিমা বাড়িতে বসে ভাবছিল যে ওর কি করা উচিত। মা, যত বেশি করে চাটনি বানাই বা যতই বেশি করে নুডলস ফ্রাই করি, সবই শেষ হয়ে যায়। এটা তো ভালো কথা, তাই না? সেটা তো ঠিকই, কিন্তু গ্রাহককে সব সময় খালি হাতে ফিরে যেতে হয়। সে তো হয়ই। এখন কি করা যাবে? আমার কাছে একটা আইডিয়া আছে। তাই? সেটা কি? দিদি, তুমি রেডিমেড চাটনি আর নুডলসও কিনে রেখো। মাঝে মাঝে ওগুলো ব্যবহার করে ফেলো, তো কেউ বুঝতেও পারবে না। এইভাবে কি করে বুঝতে পারবে না? আরে মা, দিদি নুডলসের মধ্যেখানে যদি রেডিমেড নুডলস থাকে, তাহলে কেউ কি করে বুঝবে যে কোনটা দিদির আর কোনটা রেডিমেড? হ্যাঁ, কথা তো দম আছে, কিন্তু আপাতত আমিও এইসব করব না। এখন আমি আরো বেশি নুডলস বানাবো। হ্যাঁ, এটাই সঠিক হবে নীলিমা। পরের দিন থেকে নীলিমা দ্বিগুণ সেজওয়ান চাটনি বানালো, আগের থেকে দ্বিগুণ নুডলসও ফ্রাই করলো। আশা করি এবার সবাই পাবে। সব জিনিস নিয়ে ঠেলাতে গেল, আর সেই দিনই নীলিমার ওখানে একজন বিখ্যাত ফুড ব্লগার এলো। আমরা এসেছি দিদির চাইনিজ ভেল খেতে, শুনেছি খুব টেস্টি। দেখা যাক। বাহ, এত লাজবাব টেস্ট! আপনাদের সবাইকে নীলিমা দিদির চাইনিজ ভেল টেস্ট করা উচিত। এই ফুড ব্লগারের ভিডিও ভাইরাল হয়ে গেল, আর যেই ওই ভিডিও দেখতো, সেই নীলিমা ঠেলাতে পৌঁছে যেত। নীলিমার আবার চাটনি আর নুডলস কম পড়তে লাগলো। একটা চাইনিজ ভেল দাও দিদি। দাদা, সবকিছু শেষ হয়ে গেছে, আপনি কালকে আসবেন? নীলিমার গ্রাহকদের খালি হাতে পাঠাতে ভালো লাগছিল না। সেই রাতে ও যখন বাড়ি ফিরল, মা, ওই ভাইরাল ভিডিওর জন্য গ্রাহক আরো বেড়ে গেছে। এটা তো খুবই ভালো কথা মনা। সে তো ভালোই, কিন্তু আজও সব শেষ হয়ে গেছে। আমাকে গ্রাহককে খালি হাতে ফেরাতে হয়েছে। আরে দিদি, তোমাকে বলছি তো, আমার আইডিয়াটা ইউজ করো। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভাবছি, কাল বাজার থেকে সব নিয়ে আসবো। এটাই ঠিক কথা। পরের দিন সকালে নীলিমা সেজওয়ান চাটনির ক্যান আর নুডলসের বড় বড় প্যাকেট কিনে আনলো। তারপর নীলিমা রোজকার চাটনি বানালো, সাথে নুডলসও ফ্রাই করলো। এই সব জিনিস নিয়ে নিজের ঠেলা গাড়িতে গেল। প্রতিদিনের মতন নীলিমার ঠেলা খুলতেই গ্রাহক জমা হয়ে গেল। আমাকে দুটো চাইনিজ ভেল পার্সেল। আমাকেও একটা, আমাকেও একটা। নীলিমার হাত চলতে থাকলো। ধীরে ধীরে কৌটোতে চাটনি কমতে থাকলো। মনে হচ্ছে এবার বাজারের চাটনি মিশিয়ে দেওয়া উচিত, আর নুডলসও। তারপর নীলিমা নিজের চাটনিতে বাইরের চাটনি মিশিয়ে দিল, আর ফ্রাইড নুডলসে বাজারের নুডলস মিশিয়ে দিল। আমার দুটো চাইনিজ ভেল চাই। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। নীলিমা আগের মতোই চাইনিজ ভেল বানিয়ে খাওয়াচ্ছিল সবাইকে। দিদি, স্বাদ একটু অন্যরকম লাগছে, আগের মতো না, কিন্তু ভালোই। নীলিমা খুশি হলো এই ভেবে যে ওর গ্রাহকদের বাজারের জিনিসগুলো পছন্দ হয়েছে। তারপর আর কি, রোজই নীলিমা বাজারের চাটনির সাথে নিজের বানানোটা মিশিয়ে দিত।
কেউ স্বাদের বদল বুঝতে পারেনি তো? না মা, উল্টে সবাই মজা করে খাচ্ছিল। ভালো কথা, মনে হচ্ছে ছায়ার আইডিয়াটা কাজ করেছে। মা খুশি ছিল যে নীলিমার পরিশ্রম একটু কমে গেছিল। ধীরে ধীরে নীলিমা খুব কম জিনিস বানাতো আর বেশিরভাগটাই বাইরে থেকে কিনে নিত, কিন্তু তাও এখনো ওর ঠেলাতে ভিড় ছিল। তারপর একদিন নীলিমার ঠেলার পাশে অশোক চাইনিজের ঠেলা খুললো। ও সেজওয়ান চাটনি আর নুডলস সবই বাজার থেকে আনতো। নীলিমার গ্রাহকরা অশোকের ভেলও টেস্ট করলো। এ তো একদম নীলিমা দিদির মতোই। কি সত্যি? এক এক করে সব নীলিমার গ্রাহকরা অশোকের ভেল চেখে দেখলো, আর ওদেরও সেটাও ভালো লাগলো। অশোক খুবই চালাক ছিল, ও গ্রাহকদের নিজের দিকে টানতে চাইতো। তাই সে চাইনিজ ভেলের দাম 10 টাকা থেকে 8 টাকা করে দিল। আরে বাহ, মাত্র 8 টাকায়? ঠিক আছে, এমনিতেও দুজনের স্বাদ একই রকম, সেটাও ঠিক। আরো কম দাম হওয়ার জন্য অশোকের ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগে গেল, আর দেখতে দেখতে নীলিমার ঠেলা খালি ছিল। আজ প্রথমবার নীলিমার জিনিস শেষ হলো না। সে নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো। কি হয়েছে? অশোক আমার পাশে চাইনিজ ভেলে ঠেলা খুলেছে আর দাম 8 টাকা করে দিয়েছে। এখন আমার কাছে কেউ আসছে না। তাহলে দিদি, তুমিও দাম কমিয়ে দাও। কিন্তু তাতে তো লাভও কম হবে। কোনো ব্যাপার না, অন্তত তাতে সব বিক্রি তো হবে। হ্যাঁ। পরের দিন নীলিমা নতুন বোর্ড লাগালো। ও চাইনিজ ভেলের দাম 7 টাকা করে দিল। 7 টাকার বোর্ড দেখে গ্রাহক নীলিমার ঠেলার কাছে গেল। এবার তো কিছু করতেই হবে। অশোক দাম কমিয়ে 5 টাকা করে দিল। 5 টাকায় চাইনিজ ভেল, তাহলে তো আমি দুটো খাবো। আবার একবার সব ভিড় অশোকের ঠেলার দিকে চলে গেল। নীলিমা নিজের মাথায় হাত দিল। ও বুঝতেই পারছিল না ও কি করবে। অনেকক্ষণ সেখানেই বসে থাকার পর নীলিমা বাড়ি ফিরল। আমার আইডিয়া কাজে এসেছে তো দিদি। না, অশোক দাম 5 টাকা করে দিয়েছে। আজকে সব জিনিস ফেরত এসেছে। আমি 5 টাকার কম দাম নিতে পারবো না। তাহলে এখন কি হবে? আমার তো তোর কথা শোনাই উচিত ছিল না। আমার চাইনিজ ভেলের ঠেলা ভালোই তো চলছিল, সেখানে আমি লোভে পড়ে বাজার থেকে জিনিস আনলাম। তখনই আমি ডুবতে শুরু করে দিলাম। আমার লোভ করা উচিত হয়নি। কিন্তু এখন তুই কি করবি? আবার সেটাই যেটা আগেও করতাম, নিজে চাটনি আর নুডলস বানিয়ে চাইনিজ ভেল বানাবো, একদম সততার সাথে। পরের দিন নীলিমা সেজওয়ান চাটনি আর নুডলস বানানো শুরু করে দিল। তারপর সন্ধেবেলায় নিজের ঠেলার কাছে পৌঁছালো। নীলিমা বোর্ড পাল্টালো আর 10 টাকা লাগিয়ে দিল, আর তার উপর লাগিয়ে দিল হোম মেড। কিছু সময় নীলিমার ঠেলায় গ্রাহক ছিল না, কিন্তু তারপর একজন মহিলা এলো। তোমার চাইনিজ ভেলে কি আছে দিদি? আমার চাইনিজ ভেলে হোমমেড। এরকম স্বাদ বাজারে নুডলস আর চাটনিতে আপনি কোথাও পাবেন না। একটা চাইনিজ ভেল দাও না। হ্যাঁ, নীলিমা ওই মহিলাকে চাইনিজ ভেল দিল। বাহ, খুব ভালো খেতে। আগে কখনো এমন চাইনিজ ভেল খাইনি। ধীরে ধীরে নীলিমার রোজকার গ্রাহকরা ওর চাইনিজ ভেল চেখে দেখলো। এটা তো একদম পুরনোটারই মতো, খুব ভালো খেতে। তারপর আর কি, সব পুরনো গ্রাহক নীলিমার কাছে ফিরে এলো। অশোকের ঠেলাতে দাম কম ছিল, কিন্তু কেউ সেখানে যেতে চাইতো না। অশোক চিন্তা করতে লাগলো ও কি করতে পারে। কিন্তু নীলিমার আসল চাইনিজ ভেলের তো কোনো জবাবই ছিল না। একবার আবার নীলিমার ব্যবসা বৃদ্ধি পেল। ও খুব খুশি হলো, আর সে কোনোদিনও নিজের ব্যবসাতে লোভ আসতে দিল না। মিনু আর রাজু মহারাষ্ট্রের একটা গ্রামে থাকতো। ছোট্টবেলাতেই ওদের মা বাবার মৃত্যু হয়ে যায়, আর সেই কারণে তাদের দিদা ওদের পালন পোষণ করে। গরিবের কারণে ওদের বাড়িতে গ্যাস সিলিন্ডার ছিল না। তিনজন সকাল সকাল জঙ্গলে কাঠ কাটতে যেত। মিনু, তুই এখনো পর্যন্ত কতগুলো কাঠ বেছেছিস? আমি তো 15টা লাঠি কেটেছি বুদ্ধু, আর তুই এখনো অব্দি শুধু 10টাই কেটেছিস। ঠাকুমা, ও মিথ্যে কথা বলছে। ও শুধু 10টা কাঠই বেচেছিল, আর আমার 5টা কাঠ চুরিও করেছিল। তোমরা দুজন ঝগড়া করা বন্ধ করো। একে অপরের সঙ্গে প্রতিযোগিতা কেন করো? নিজের নিজের কাজ করো আর তাতেই খুশি থাকো।
একদিন সবাই রাজু, মিনু আর ওদের দিদা লাকড়ি তুলতে গেল। তখনই ওরা কারোর আওয়াজ শুনতে পেল। এই আওয়াজ তো পুকুরের দিক থেকে আসছে। চলো আমরা গিয়ে দেখি। কোনো বিপজ্জনক পশু থাকলে তখন? সোনা, যাদের দরকার তাদের সাহায্য করা উচিত। আমাদের কমপক্ষে একবার তো দেখে আসাই উচিত যে কে এভাবে চিৎকার করছে। তিনজনই পুকুরের ধারে পৌঁছায়। ওরা গাছের আড়াল থেকে লুকিয়ে দেখল যে একটা রাক্ষস পুকুরের পাড়ে শুয়ে আছে আর চিৎকার করছে। এটা একটা ভয়ঙ্কর শয়তান মনে হচ্ছে। আমাদের কি ওর কাছে যাওয়া উচিত হবে? তোমরা দুজন এখানেই দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। দিদা রাক্ষসের কাছে যায়। তখন ও দেখল যে রাক্ষসের পুরো শরীরে আঘাত লেগেছে। এরকম মনে হচ্ছিল যেন রাক্ষসকে কেউ পাথর মেরেছে। তুমি কে আর এখানে কি করছো? আম্মা, আমি নদীর ধারের একটা টাপু থেকে এখানে এসেছি। তাহলে তুমি এখান পর্যন্ত কি করে এলে? আমি মাংস খাই না, সেই জন্যই আমার জাতির লোকেরা আমাকে টাপু থেকে তাড়িয়ে দিয়েছে। যখন আমি মহারাষ্ট্রে পৌঁছই তখন আমার মুখ চোখ দেখে ওরা ভয় পেয়ে যায় আর আমার দিকে পাথর ছুঁড়তে থাকে, আর আমি পালিয়ে এখানে চলে এসেছি। রাজু আর মিনু, গাছের আড়াল থেকে বেরিয়ে এসো, ও ভালো রাক্ষস। রাজু, মিনু আর দিদা মিলে রাক্ষসের ঘা ধুলো আর খাবার জন্য ফল দিল। এই ফলগুলো আমরা এই জঙ্গল থেকেই পেয়েছি। তুমি খুঁজলে তুমি এখানে আম, জাম আর পেয়ারার গাছ খুঁজে পাবে। তারপর দিদা, রাজু আর মিনু যখনই লাকড়ি তুলতে জঙ্গলে যেত রাক্ষসের সাথে দেখা করে আসতো। কিন্তু একদিন একজন সরকারি পুলিশ ইন্সপেক্টর তিনজনকে দাঁড় করালো। শোনো তোমরা তিনজন, আজকের পর এই জঙ্গলে একদম আসবে না। সরকার থেকে ঘোষণা করা হয়েছে এই জঙ্গলের গাছ যেন আর না কাটা হয়। আপনি ভুল ভাবছেন, কিন্তু আমরা কখনো গাছ কাটি না, শুধু মাটিতে পড়ে থাকা লাকড়ি তুলে আনি আমরা। এই বুড়ি, বেশি মাথা কাটাস না তো, একবার বারণ করেছি যখন, ব্যাস। এইভাবে তিনজনের জঙ্গলে যাবার রাস্তা বন্ধ হয়ে গেল। লাকড়ির অভাবে রাজু, মিনুর বাড়িতে উনুন জ্বালানো মুশকিল হয়ে গেল। ফল পাওয়াও বন্ধ হয়ে গেল। দিদা নিজের চেনাশোনা দোকানে গিয়ে রাজু, মিনুর জন্য কিছু খাবার নিয়ে আসতো। এই নাও বাচ্চারা, বিস্কুট আর চানাচুর খেয়ে পেট ভরে নাও। এবার জানি না আমাদের বাড়িতে খাবার কবে রান্না হবে। কিছুদিন পর দিদা যখন দোকানে পৌঁছলো তখন দোকানদার উধার দিতে মানা করে দিল। তুমি এখনো আমার আগের ধারগুলোই শোধ দাওনি, তুমি আবার মালপত্র নিতে চলে এসেছো। এরকম করে তোমার জীবন কিভাবে কাটবে শুনি? একটা কাজ করো, বাচ্চাদের নিয়ে মুম্বাই শহরে চলে যাও আর ওখানে গিয়ে কিছু কাজকর্ম করো। দিদা বাড়ি ফিরে এসে সমস্ত কথা রাজু আর মিনুকে বলল। বাচ্চারা, তোমরা কি মুম্বাই যাবে? হ্যাঁ দিদা, মুম্বাই যাব। মুম্বাই দেখতে তো আমি খুব এক্সাইটেড। কিন্তু ঠাকুমা, ব্যবসা করার জন্য আমি টাকা পয়সা কোত্থেকে পাবো? তোমার দাদুর অন্তিম চিহ্ন এই মঙ্গলসূত্র আমার কাছে আছে। একে বন্ধক রেখে কিছু টাকা পয়সা তো পেয়েই যাব। রাজু, মিনু আর দিদা মুম্বাই চলে এলো, কিন্তু ওরা বুঝতেই পারছিল না যে ওরা কি জিনিসের ব্যবসা করবে। ঠাকুমা, মুম্বাইতে বড়াপাউই হলো বিখ্যাত। বড়াপাউয়ের একটা দোকান করি। না, বড়া পাও তো সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। আমরা লুচি তরকারির ঠেলা লাগাবো। না, সিঙ্গারা আর ব্রেড পকোড়া। না, চাউমিন আর ডোসা। চাউমিনের ঠেলা লাগাবো, কারণ চাউমিনের ঠেলা এখানে কম আছে। অন্যদিকে রাক্ষস জঙ্গলে খুব চিন্তিত ছিল। ও জঙ্গলে রাজু, মিনু আর দিদার অপেক্ষা করছিল। বুঝতে পারছি না রাজু, মিনু আর ঠাকুমা আমার সাথে দেখা করতে কেন আসছে না। আর ওরা আবার আমাকে ভয় পাচ্ছে না তো, নাকি আবার আমার উপর রাগ করেছে? অন্তত একবার ওদের সঙ্গে আমার দেখা করতে যাওয়া উচিত। একদিন রাক্ষস জঙ্গলের বাইরে বেরোনোর চেষ্টা করল, কিন্তু সরকারি অফিসারের নজর তার উপরে পড়ল। ও বন্দুক নিয়ে রাক্ষসের পেছনে দৌড়ল। রাক্ষস পুকুরে ঢুকে পড়ল আর ও জলের ভেতরে শ্বাস আটকে নিজের প্রাণ বাঁচালো। অফিসার যখন চলে গেল তখন রাক্ষস বাইরে বেরিয়ে এলো। তাই যাই হোক,
মিনু, রাজু আর ঠাকুমার সাথে যে করেই হোক একবার দেখা করতে হবে। ওদের আবার কোনো বিপদ হলো না তো? ওরা তিনজনই খুবই চিন্তিত ছিল, কারণ মুম্বাইতে ওদের চাউমিনের ব্যবসা ভালো চলছিল না। ওদের ঠেলার কাছে আরও দুজন ঠেলাওয়ালা চাউমিন বিক্রি করত। রাজু, তুই বাড়ি চলে যা আর জমিদারদের খেতে কাজ করে নিস। এখানে মুম্বাইতে আমাদের তিনজনের খরচা চালানো মুশকিল। আর আমাদের দুজনের ব্যাপারে যদি বলি, তাহলে মিনু আর আমি এখানকার কাজ সামলে নেব। রাজু গ্রামে ফিরে এলো। রাক্ষস কাকুর সাথে দেখা হয়েছে, বেশ অনেক দিন হয়ে গেল। ওনার সাথে দেখা করে আমার অসুবিধের কথা জানানো উচিত। একদিন রাত্রিবেলা রাজু গাছের আড়ালে বসে পড়ল আর সরকারি অধিকারীর ঘুমানোর অপেক্ষা করতে লাগলো। যখনই অফিসারের ঘুম পেল, রাজু পা টিপে টিপে জঙ্গলে চলে গেল। রাক্ষস একটা গাছের ওপরে লুকিয়ে থাকত। যখনই রাক্ষস রাজুকে দেখল, ও গাছ থেকে লাফিয়ে পড়ল। তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে কাকু। আচ্ছা বলো, কেমন আছো তা বলো আগে। জীবন একদমই ভালো কাটছে না বাছা। সরকারি অফিসাররা এখানে প্রায়ই আসছে, আর ওদের থেকে আমায় লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে। তা তোমরা কোথায় চলে গিয়েছিলে? কতদিন পর তোমাদের সাথে আমার আবার দেখা হলো। আমরা মুম্বাইতে চলে গিয়েছিলাম। ঠাকুমা আর মিনুও ওখানেই আছে। ওখানে ব্যবসা আসলে ভালো চলছে না তো, সেই জন্যই আমি আবার ফিরে এসেছি। তা তুমি কিসের ব্যবসা শুরু করেছো? আমি চাউমিনের একটা দোকান দিয়েছি। চাউমিন তো আমার খুব ভালো লাগে, আর ব্রেড পকোড়া আমি আরও বেশি ভালোবাসি। আমার মা আমাকে চাউমিন পকোড়া খাওয়াতো। চাউমিন পকোড়া? হ্যাঁ, চাউমিন তৈরি করার পরে ওটাকে বেসমে দিয়ে ভালো করে তেলে ভেজে নাও, তাহলেই তো রেডি হয়ে যায় পকোড়া চাউমিন। তাহলে তো ঠাকুমা পকোড়া চাউমিন বিক্রি করতে পারে। ঠিক বলেছ, সাধারণ চাউমিন তো সবাই বিক্রি করছে, কিন্তু তুমি যদি পকোড়া চাউমিন বিক্রি করা শুরু করে দাও, তাহলে তোমার বিক্রি অনেক বেড়ে যাবে। রাক্ষস কাকু, এবার আমি একা আর মুম্বাইতে যাব না, তুমিও আমার সাথে চলো। না, পাবলিকের মধ্যে যেতে আমার খুব ভয় করে। ভয় পেও না, আমি সবাইকে বোঝাবো যে তুমি একজন ভালো রাক্ষস। রাজু পরের দিন সরকারি অফিসারের সাথে কথা বলল। কাকু, জঙ্গলে একটা শয়তান থাকে, তুমি দয়া করে ওকে আমার সঙ্গে যেতে দাও। শয়তান আমাদের সবার জন্য বিপজ্জনক, তাই আমি ওকে প্রাণে মেরে ফেলবো। আপনি আমার কথা বিশ্বাস করুন, ওই শয়তানটা তো মাংস পর্যন্ত খায় না, আর সেই জন্যই ওই জাতির লোকেরা ওকে টাপু থেকে বের করে দিয়েছে। তারপর ও যখন মানুষের মধ্যে আসে, তখন আমরা মানুষরা ভয় পেয়ে যাই আর ওকে পাথর মারতে শুরু করে দিই। মনে হচ্ছে ওই শয়তানটার সাথে ভীষণ অন্যায় হয়েছে। ঠিক আছে, তুমি ওকে সঙ্গে করে নিয়ে যেতে পারো। এইভাবে রাজু রাক্ষসকে জঙ্গল থেকে বাইরে বের করলো। সমস্ত গ্রামবাসীরা রাজুকে রাক্ষসের সাথে দেখে অবাক হয়ে গেল। তারপর রাজু রাক্ষসকে নিয়ে মুম্বাই চলে এলো, আর ও রাক্ষসকে ঠেলায় দাঁড় করিয়ে দিল। এবার ঠেলায় অনেক লোক আসতে শুরু করলো। ওরা রাক্ষসের দর্শন করত আর পকোড়া চাউমিন খেত। এইভাবে রাজু, মিনু আর দিদার কাছ থেকে পয়সার অভাব কম হয়ে গেল, আর ওরা খুব খুশি জীবন কাটতে লাগলো। যদি ওরা তিনজন রাক্ষসের সাহায্য না করত, তাহলে আজ ওরা রাক্ষসের সাহায্যে পয়সা ইনকাম করতে পারত না। তবেই তো বলা হয়, ভালো কর্মের ফল ভালোই হয়। মুকুন্দের তাল গাছের বাগান ছিল। ও তাল গাছে উঠে তাল পাড়ত, আর তারপর এই তাল ব্যবসায়ীদেরকে বিক্রি করে টাকা রোজগার করত। আরে ভাই, এবার তুমি বেশি তাল দেওয়ার ব্যবস্থা করো, বাজারে তালের চাহিদা বেড়ে গেছে। ঠিক আছে স্যার, কাল থেকে বেশি তাল দেওয়ার চেষ্টা করব আমি। ঠিক আছে। মুকুন্দ আর ময়ূরীর একটা মেয়ে ছিল, মিনা। মিনা, কোথায় তুই? এক্ষুনি তো এখানেই ছিল, মনে হয় বান্ধবীদের সাথে খেলতে গেছে। কিন্তু তোমার ওকে দিয়ে কি দরকার? আরে ও তাল খেতে চেয়েছিল, তাই দেখ ওর জন্য কিছু টাটকা তাল পেড়ে নিয়ে এসেছি। তক্ষুনি মিনা, আরে বাহ, তাল! এই সবগুলো আমি খাবো। হ্যাঁ, তোর জন্যই এনেছি, আস্তে আস্তে খা।
গ্রীষ্মকাল হোক বা বর্ষা, মুকুন্দ সব ঋতুতে তাল গাছে উঠত। একদিনের কথা, টানা 2 দিন ধরে বৃষ্টি থামছিলই না। ভগবান করুক এর বৃষ্টি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক। আজকে গাছে সাবধানে ওঠো, সব ডাল ভেজা থাকবে। হ্যাঁ, সাবধানেই চড়বো। আমি কি নতুন নাকি? আমি জানি তুমি সব জানো, তাও খেয়াল রেখো। হ্যাঁ আমার সোনা বউ, তুমি চিন্তা করো না, আমি যাব আর আসব। ঠিক আছে। মুকুন্দ তাল গাছে উঠতে শুরু করলো আর এক এক করে সাবধানে তাল পাড়তে শুরু করলো। কিছু সময় কেটে গেল, তারপর হঠাৎ মিনা ওখানে পৌঁছলো। বাবা! মিনার আওয়াজ শুনে মুকুন্দের ধ্যান সরে গেল আর ও পা পিছলে সোজা মাটিতে পড়ে গেল। বাবা! মিনা সঙ্গে সঙ্গে কিছু গ্রামবাসীকে ডাকলো। সবাই দৌড়ে এলো। কাকা! বাবা পড়ে গেছে। গ্রামবাসীরা দৌড়ে ওখানে পৌঁছলো। মুকুন্দের অপারেশন করা হলো, কিন্তু এবারও আর নিজের পায়ে কোনো দিন দাঁড়াতে পারবে না। এবার কি হবে? এবার আমাদের সংসার কিভাবে চলবে? তুমি চিন্তা করো না, কিছু না কিছু নিশ্চয়ই হবে। ভগবান আমাদেরকে দুঃখ দিয়েছে, তখন উনিই রাস্তা দেখাবেন। কিন্তু কিভাবে? আমি পঙ্গু হয়ে গেছি, এর থেকে তো মৃত্যু হলেই ভালো হতো। এরকম বলো না, তুমিই আমাদের জীবন। ময়ূরী আর মুকুন্দ চিন্তায় ছিল যে ওদের জীবন এরপর কি করে চলবে। কিছুদিন পর মুকুন্দকে বাড়ি আনা হলো। ময়ূরী আর মুকুন্দের জমানো সব টাকা ওর চিকিৎসায় শেষ হয়ে গেছিল। আমি কোথাও কাজ খুঁজবো। তুমি বাইরের কাজ আর ঘরের কাজ একা কি করে সামলাবে? আমি কিছু না কিছু করে নেব। কিছু তো এমন কাজ হবে যেটা আমি এই অবস্থাতেও করতে পারবো। না না, তুমি বিশ্রাম নাও। না ময়ূরী, আমি এইরকম ভাবে তোমার উপর বোঝা হতে পারবো না। কিন্তু এরকম অবস্থায় তুমি কি বা করতে পারবে? কিছু তো একটা করতেই হবে। পরের দিন থেকে ময়ূরী কাজ খুঁজতে শুরু করে দিল। ও অনেক দোকান আর কারখানায় গেল, কিন্তু ও কোথাও কোনো কাজ পেল না। আমি কোনো কাজ তো পাচ্ছি না, ভাবছি কোনো ব্যবসাই শুরু করে দিই। কি রকম ব্যবসা? আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আজকে বাজারে পকোড়ার দোকান দেখেছিলাম, অনেক ভিড় ছিল। আমিও তো ভালো পকোড়া বানাতে পারি, তো আমি যদি পকোড়া বিক্রি করি? করতে তো পারো, কিন্তু সবাইকার ওর দোকানের পাকোড়া খুবই পছন্দ, তাই তোমাকে নতুন কিছু করে পাকোড়া বানাতে হবে। নতুন কিরকম? যেমন চাইনিজ পাকোড়া হয়, যেটা বাচ্চারা খুব পছন্দ করে, ওরকম কিছু একটা। এরকম কিছু। মিনা তুই বল, তোর আর কি খেতে ভালো লাগে? আমার তো ম্যাগি ভালো লাগে। ম্যাগি পকোড়া কেমন হবে? ম্যাগির পাকোড়া ওরকমটা হয় নাকি? হ্যাঁ, তাও আবার খুব মুচমুচে। যা মিনা, দৌড়ে 1 প্যাকেট ম্যাগি নিয়ে আয়। মিনা ম্যাগি কিনতে চলে গেল, আর কিছুক্ষণ পর 2টো ম্যাগির প্যাকেট নিয়ে এলো। ময়ূরী ম্যাগি সেদ্ধ করলো, শুকিয়ে কিছু মশলা মিশিয়ে রেখে কড়াইতে ম্যাগি পকোড়া ভাজতে শুরু করে দিল। মিনা এক দৃষ্টিতে ওর মায়ের হাত দেখছিল। যখনই ম্যাগির পকোড়া ভেজে বাইরে এলো, মিনা ছট করে একটা পকোড়া তুলে খেতে শুরু করে দিল। আরে আরে, গরম! খুব সুস্বাদু হয়েছে মা। বাহ! মিনা একটা ম্যাগি পকোড়া নিজের বাবাকেও দিল। এটা তো সত্যিই খুব সুস্বাদু। হ্যাঁ, আমি বলেছিলাম না যে এটা খুব সুস্বাদু হয়। এই ম্যাগি পকোড়া কি বাজারে বিক্রি হবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এটা তো আগুন লাগিয়ে দেবে। ময়ূরী এটা শুনে খুশি ছিল। কিছুদিন পর ময়ূরী আর মুকুন্দ মিলে বাজারে ম্যাগি পকোড়ার স্টল বসালো। এটা কি আন্টি? ম্যাগি পকোড়া। ম্যাগির পকোড়া? হ্যাঁ। 1 প্লেট দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, নাও। ময়ূরী ওই মেয়েটাকে ম্যাগি পকোড়া দিল। বাহ, খুব সুস্বাদু খেতে। আজ অবধি এরকম পকোড়া কোথাও খাইনি। ওই মেয়েটাকে দেখে আরো অনেক লোক ময়ূরীর ম্যাগি পকোড়া খেতে এলো। কাকিমা, এটা তো হেভি।
মুকুন্দ ম্যাগি পকোড়া ভাজতে ময়ূরীকে সাহায্য করছিল। ও পঙ্গু ছিল। প্রথম দিন ময়ূরী আর মুকুন্দের ভালো রোজগার হয়েছিল। ওরা খুশি মনে বাড়ি ফিরে এলো। ভাবতে পারিনি যে আমাদের এত ভালো রোজগার হবে। এই দুঃখের সময় এটাই একটা সুখের বিষয়। বাবা, তুমি চিন্তা করো না, আমাদের সব দুঃখ কেটে যাবে, তুমিও ঠিক হয়ে যাবে। পুরো পরিবার আশার আলোর প্রভাব পড়ছিল। সবাই একসাথে খেটে চেষ্টা করতে লাগলো। ওদের ম্যাগি পকোড়ার ব্যবসা এগোচ্ছিল। গ্রাহকদেরও ভিড় হতে শুরু হলো, আর আশাপাশি ওদের রোজগারও বেড়ে গেল। ম্যাগি পকোড়া তাড়াতাড়ি বিখ্যাত হয়ে গেল। ওদের রোজগার এত বেড়ে গেল যে মুকুন্দের ভালোর থেকে ভালো চিকিৎসা শুরু হয়ে গেল। এই চিকিৎসায় মনে হয় মুকুন্দ, আপনি হাঁটতেও পারবেন, কিন্তু সেট অফ সার্জারি করতে হবে। এই চিকিৎসায় আপনার শরীর ভালো রেসপন্ডও করছে। এই খবরটা পুরো পরিবারের জন্য আনন্দের ছিল। 6 মাস পর আজ ময়ূরী ম্যাগি পকোড়ার বড় দোকান খুলল, আর এই আনন্দ মুকুন্দ আরও বাড়িয়ে দিল। আজ অল্প সময়ের জন্যই মুকুন্দ দাঁড়াতে শুরু করলো। এটা আশার সেই আলো যাতে বোঝা যায় মুকুন্দ খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়িয়ে পড়বে। আর এগুলো সব এদের একটা ম্যাগি পকোড়ার জন্য হয়, আর পরেও এই ম্যাগি পকোড়া বিখ্যাতই থাকবে।